পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমরা যারা রাজধানী ঢাকায় বসবাস করি, প্রতিদিন কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে এক দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের। রাস্তায় অসহনীয় যানজট, যানবাহনের হর্নে কানে তালা লেগে যাওয়ার জোয়ার কিংবা বায়ু দূষণ, যেসব বিষয়ের কথাই বলি না কেন, এর পাশাপাশি রয়েছে আমরা যখন একটু অবসর যাপনের জন্য কোথাও বের হই, আমরা কিন্তু খেলার মাঠ বা গণপরিসরের দেখা পাই না। পাশাপাশি আমরা জানি যে এই শহরে প্রতিনিয়তই জলাশয় জলাধার ভরাট হচ্ছে, অবৈধ দখল চলছে, নানাবিধ দালান তৈরি হচ্ছে, আবার রাস্তায় আমরা দেখছি অবৈধ পার্কিং, ফুটপাতে যেখানে হাঁটবো সেখানেও অবৈধ দখল। সব কিছু মিলিয়ে সত্যিকার অর্থে যদি বলি, এটি কোনো বসবাসযোগ্য নগরের চিত্র হতে পারে না। কেবল ঢাকা নয়, ঢাকার বাইরের অন্যান্য শহর নগর কিংবা মহানগরের কথাও যদি বলি, সেই শহরগুলো কিভাবে বেড়ে উঠবে তারও কিন্তু কোনো সুনির্দিষ্ট রূপরেখা আমরা তৈরি করতে পারিনি। যেহেতু আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, ঠিক এই সময় আমাদের আসলে ভাবা উচিত আমাদের নগরগুলোকে আমরা কেমন করে নির্মাণ করব। সেই বিষয় নিয়ে আলাপ করতে আমাদের আজকের নির্মাণ রসায়ন। আমাদের আজকের অতিথি স্থপতি অধ্যাপক সুজাউল ইসলাম খান এবং পরিকল্পনাবিদ রিয়াজউদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে। প্রথমে সুজা স্যার, আপনার কাছ থেকে একটু শুনবো যে আমরা ন্যায্য, মানবিক, বসবাসযোগ্য এবং সবুজ নগর বলতে আসলে কি বুঝি এবং সেই দিকে আমরা কেমন করে হাঁটব। ধন্যবাদ তাওসিফ, আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। নির্মাণ রসায়নের দর্শকদের অসংখ্য ধন্যবাদ। সাধারণত এই প্রোগ্রামে আমরা সুন্দর সুন্দর চমৎকার সব স্থাপত্য কর্ম দেখি, কিন্তু আজকে আমরা একটু বড় পরিসর নিয়ে কথা বলবো, শহর নিয়ে কথা বলবো, ন্যায্যতা নিয়ে কথা বলবো। বিশাল পরিবর্তন আমরা দেখতে পেলাম অগাস্টের 5 তারিখে যখন পট পরিবর্তন হলো। এই ঘটনাটা খুব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুবই একটা বিশাল ঘটনা, যে বড় কোনো রাজনৈতিক দলের সরাসরি যে ফ্রন্ট লাইনে থেকে যে মুভমেন্ট করাটা সেটা হয়নি। ছাত্র জনতা, তরুণ এবং সাধারণ মানুষ এই আন্দোলনটা করেছে, এবং আন্দোলনটার মানে কিওয়ার্ড ছিল হচ্ছে যে বৈষম্য না থাকা, ন্যায্যতা থাকা। তো এখন মানুষে কিন্তু পার্থক্য আছে, কিন্তু বৈষম্যহীনতা বলতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সবার অধিকার সমান, সবাই একই জিনিসগুলো মানে যার যেরকম দরকার, হ্যাঁ ইনকামে পার্থক্য থাকবে বা অন্য এগুলি থাকবে, সেগুলি আছে, কিন্তু সবার অধিকারটা যেন সমান থাকে, সবার যেন একটা সুন্দর জীবনের অধিকার থাকে, এই জন্য এত ত্যাগ। তা আমরা ভাবছি যে এই যে নতুন একটা শক্তি বা ঐক্য বা একটা ব্যাপারটা, এইটা দিয়ে আমরা ভবিষ্যতে শহরগুলো গড়তে পারি কিনা, এই প্রশ্নগুলো বা এই ইস্যুটা নিয়ে আলাপ করতে চাচ্ছি আজকে। রিয়াজ স্যার, একটু যদি বলতেন এই যে সম্মিলিত প্রচেষ্টার শক্তির জায়গাটা, সেটা নিয়ে আমরা আমাদের নগরের পরিবর্তনটা কিভাবে ঘটাবো এবং সেক্ষেত্রে আমাদের মানে প্রথম ধাপে করণীয়টা কি কি হওয়া উচিত? নির্দলীয় একটা প্রক্রিয়া, মানে আন্দোলন নির্দলীয় হলে কিন্তু এটা অরাজনৈতিক না, এবং এই অরাজনৈতিক না এই কথাটা আমি খুব গুরুত্ব দিয়ে বলবো এই কারণে যে শহর তৈরির প্রক্রিয়াটাও একটা রাজনৈতিক প্রক্রিয়া, এবং এখানে শহরের তৈরির প্রক্রিয়াতে নাগরিকরা অংশগ্রহণ করছে কিনা আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রশ্নটাই মানে করতে গিয়েও ঠিক জোরালোভাবে করতে পারছি না। আমরা মনে করি শহর তৈরি করবে একটা অথরিটি একটা, এবং এখানে বড় বড় টেকনিক্যাল লোকেরা মিলে এবং শহর তৈরির যেই সব উন্নয়ন সংস্থা আছে তারা মিলে বসে শহরটাকে ঠিক করে ফেলবে। তো এখন আমরা যেই বাস্তবতা দেখি, এখানে আমরা কিন্তু নতুন করে আবার এই প্রশ্নটা আনতে পারি যে আসলে যাদের শহর তারা শহরটা তৈরি করবে কিনা। তো যতক্ষণ পর্যন্ত শহর তৈরির প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু তাদের শহর হয় না। তো এই যে ন্যায্যতার প্রশ্ন যদি আমরা বলি, প্রথম ধাপ হচ্ছে নাগরিকের অংশগ্রহণটাকে নিশ্চিত করা। তবে এটাও খেয়াল রাখতে হবে, মানে যেইটা আমরা যখন ন্যায্য বলছি, ন্যায্য কার জন্য? শুধু মানুষের মধ্যে ন্যায্যতা? মানুষ ছাড়া, মানুষ তো মানে একটা বৃহত্তর, আমরা যেই প্রকৃতির মধ্যে বসবাস করি সেখানে মানুষ ছাড়া আরও অনেক প্রাণ রয়েছে। তো সেই অন্য যারা যেসব প্রাণ রয়েছে তাদের কি কোনো অধিকার আমরা এই শহরে রাখবো নাকি রাখবো না, এই প্রশ্নটাও কিন্তু আমাদের আসা প্রয়োজন। এবং মোটা দাগে যদি স্যার শুরুতে বলেন আমাদের নগরের আসলে সমস্যা কি কি? আমার কাছে একটা মেজর প্রায়োরিটি হচ্ছে যে তাওসিফের সাথে আমার দেখা হবে না আনলেস আমরা এরকম অ্যাপয়েন্টমেন্ট করি, তুমি আমার বাসায় আসো, একটা ফোন দিয়ে। বাট এরকম শহর হওয়া উচিত যে যেখানে ওই আগে পাড়ায় পাড়ায় যে মোড়ে একটা ব্যাপার ছিল, যে বিকালে সবাই গিয়ে মোড়ে গিয়ে আড্ডা দিচ্ছে, ওই জিনিসটা এই শহরে খুব মিসিং। যে এবং সেটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি শহর কিন্তু
একটা সামাজিক অনুষ্ঠানের জায়গা, একটা সামাজিক সম্পর্ক তৈরি করার জায়গা, এবং সেইটা হবে স্বতঃস্ফূর্ত, সেটা হবে মুক্ত। প্রথম সমস্যাই হচ্ছে যে আমি তোমার সাথে আমার মানে দেখা হওয়ার জায়গা নেই, আলাপ করার জায়গা নেই, এটা একটা বড় সমস্যা। এছাড়া তো আমরা ফিজিক্যাল প্রবলেমগুলো আমরা দেখছি যে আবাসনের সংকট, আমাদের যাতায়াত ব্যবস্থার সংকট, এই ব্যবস্থাগুলি আছে। আমি পাশাপাশি এটাও একটু বলবো যে পরিকল্পনার একটা খুব বিশাল সংকট আছে। আমরা এর আগের যে পরিকল্পনা হয়েছিল, আমরা ওই রিসেন্টলি ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের আমরা বললাম যে কিভাবে প্ল্যানটা পরিবর্তন, প্ল্যান কিন্তু আছে, কিন্তু প্ল্যানটা 158 বার চেঞ্জ হয়ে গেল। 158 কারা করলো সেই কাজটা? করেছে বিশেষ একটা সুবিধাবাদী মহল, যারা আবাসন ব্যবসার সাথে, ভূমি ব্যবসার সাথে যারা জড়িত, ওনারা বারবার চেঞ্জ করছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে প্ল্যান করে লাভ কি যদি এইভাবে প্ল্যানটা চেঞ্জ করা যায়? ওইখানেই আসছে মানে ন্যায্যতার ব্যাপার, বৈষম্যের ব্যাপার, যে আপনি একটা কৃষি জমি আছে আপনার পূর্বাঞ্চলে, কিন্তু আপনাকে ওর সরকার বলছে এটা আপনি অ্যাকোয়ার করেন, অথবা নাম বলতে চাচ্ছি না, বা আপনি বুঝতেই পারছেন যে আমরা যাদের ভূমিদস্যু বলছি, ওইটা হলো একটা বড় সমস্যা। যে আপনি শহরের ল্যান্ডগুলি জাস্ট বিজনেসের কারণে করছেন। আপনি পূর্বাঞ্চলে 15 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনলেন সরকারের কাছ থেকে, সরকার হয়তো ওটা 1 লাখ টাকা দিয়ে কারোর কাছ থেকে কিনেছে, আপনি এটা 10 বছর পরে 15 কোটি টাকা দিয়ে বিক্রি করছেন। তখন হচ্ছে কি যে শহর কিন্তু আর বাড়ছে না। আপনি দেখছেন যে শহরটা হলো একটা, মানে জমিটা হলো আপনার একটা অ্যাসেট, এটা হলো একটা পেইন্টিং বা দামি একটা কোনো কিছু কিনে রাখছেন যেটা বছর বছর দাম। এই জিনিসগুলি, এগুলি দেখা যাচ্ছে যে স্বৈরাচারী সরকারের অ্যাকচুয়ালি একটা বিশাল একটা চক্রান্তর মতো বলতে পারেন নগর পরিকল্পনা ছিল। সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারি। সেখানে আমরা দেখছি যে কৃষি জমি বলেন বা বন্যা প্রবাহ অঞ্চল বলেন, সবগুলিকে আমরা দখল করে ফেলছি। ঢাকা এখন সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে, বা অনেক জায়গায় যাতায়াতের সুবিধা নেই, বা মানুষ আমরা দেখছি যে শহরে, ঢাকার কিন্তু জিনিসগুলি খুব ইন্টারেস্টিং, যে এখানে বলছে যে দেশের 1/3 উৎপাদন এই শহর থেকে হয়, এবং এইখানে মানুষের গড় ইনকাম হচ্ছে $4000। ঠিক আছে, কিন্তু এই শহরের আবার দরিদ্র মানুষের হার কিন্তু দেশের দরিদ্র মানুষের হারের সমান। তার মানে অনেকগুলি সমস্যা আছে। মানুষ এখানে কাজ করছে বটে, থাকতে পারছে না, ভাড়া খুব বেশি, আবাসন সংকট সমাধান হচ্ছে না। তার মানে আলটিমেটলি হচ্ছে কি যে দেশের জিডিপি বাড়ছে, কিন্তু মানুষের জীবনের মান উন্নয়ন হচ্ছে না, মানুষ বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছে। এবং যেই কারণে দেখেন যে 15 বছর ধরে আমাদের জিডিপি কিন্তু অনেক বেড়েছে, কিন্তু তারপরেও মানুষ ন্যায্যতার দাবি নিয়ে আবু সাইদ দাঁড়িয়ে গেছে যে আমি আর পারছি না, আমাকে গুলি করে মেরে ফেলো, কিন্তু আমি ন্যায্যতার লড়াইটা আমার করতে হবে। আমরা ওই পয়েন্টে এসেছি। একটু রিয়াদ স্যারের কাছ থেকে শুনবো, আমরা আসলে পাড়া মহল্লায় যে কালেকটিভ এফোর্টটা তৈরি হয়েছে বা নেটওয়ার্কিং যেটা দেখছি, সেটার ব্যাপারে একটু জানতে চাইবো যে নগর গঠনে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। পাশাপাশি আরেকটা বিষয় আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে মুনাফা লোভী কোনো একটা গোষ্ঠীর জন্যই নিশ্চয়ই আমাদের খেলার মাঠ বা জলাশয়গুলো হারিয়ে গেছে। তো অন্যান্য যে শহরগুলো এখন আসলে তৈরি হচ্ছে, সেই শহরগুলোর উন্নয়ন নিয়ন্ত্রণ বা অপরিকল্পিত অবকাঠামো গড়ে ওঠার ক্ষেত্রে যাতে বাধা দেওয়া যায়, সেই দায়িত্বটা পালন করবে কারা? এই যে পাড়ার মধ্যে একটা ওনারশিপ, এই বিষয়টা ধরে রাখতে পারবে কিনা মানুষজন সময়ের সাথে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় বিষয় হলো এই যে মানে আমাদের যে একত্রিত হওয়ার বা সামাজিকভাবে অ্যাক্ট করার একটা চর্চা, এই চর্চা দিয়ে আমরা আসলে কোথায় যেতে চাই, যে এই কথাটা আমরা একটু আগে বলছিলাম। এখন অন্যান্য শহরের প্রশ্ন আছে যে সারা বাংলাদেশকে নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক চিন্তা না। তো সারা বাংলাদেশকে নিয়ে যদি আমরা ভাবতে যাই, তখন পরিকল্পনার প্রক্রিয়া নিয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার দৃষ্টিভঙ্গির। সেটা হচ্ছে আমাদের এখানে নগর পরিকল্পনা কখন শুরু হয়? একটা শহর যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, তখন আমরা উপলব্ধি করি যে আমাদের পরিকল্পনা করা দরকার। তখন পরিকল্পনা করে আসলে খুব বেশি কিছু ভালো কিছু অ্যাচিভ করা যায় না। পরে এন্ড অফ দ্য ডে বলা হয় যে আচ্ছা, পরিকল্পনা তো কাজে আসছে না। তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পরিবর্তন দরকার, যে পরিকল্পনা হবে সুদূর প্রসারী এবং ভবিষ্যৎমুখী। ধ্বংসের আগেই, অর্থাৎ আমরা প্রতিক্রিয়ামূলক পরিকল্পনা চাই না, আমরা প্রোঅ্যাক্টিভ পরিকল্পনা চাই। অর্থাৎ একটা শহর মানে যখন তৈরি হওয়া শুরু হচ্ছে, যখন মানুষ শহরের মতো করে একত্রিত হচ্ছে, তখন থেকেই পরিকল্পনার বিষয় ভাবতে হবে। এবং আরো যদি আমরা পরে কিওর না করে আগেই প্রিভেন্টিভ মেজার গ্রহণ করব। আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এটাও আমি মনে করি যে এর চেয়েও আরো সহজ সমাধান আছে। সেটা হচ্ছে শহর এবং গ্রাম
একত্রিতভাবে পরিকল্পনা করা। এবং এক্ষেত্রে আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে সারা বাংলাদেশের জন্য একটা একীভূত পরিকল্পনা ব্যবস্থা নিয়ে কিন্তু বিআইপি কাজ করেছে। যে স্প্যাশিয়াল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক বলে একটা প্রস্তাবনা আছে, যেখানে আমরা দিনের শেষে যেটা চাই যে পুরো বাংলাদেশকে একত্রে পরিকল্পনা করা হবে। কারণ গ্রাম এবং আলাদা শহর কিন্তু আলাদা এন্টিটি না, যদিও আমরা আলাদাভাবে চিন্তা করি, কিন্তু এদের ইন্টারাকশনের মধ্যেই কিন্তু আমরা আমাদের ভবিষ্যতে পৌঁছাবো। ধন্যবাদ স্যার। স্যার, রিয়াদ স্যারের কথায় যেটা বুঝতে পারলাম যে আসলে আমাদের একটা শর্ট টার্ম প্ল্যানিং দরকার এবং একটা লং টার্ম ভিশনও দরকার। তো এই মুহূর্তে শর্ট টার্ম প্ল্যানিংয়ে কী থাকা উচিত সে ব্যাপারে আপনার সাজেশনটা যদি বলতেন। আমরা অনেক রকমের টেকনিক্যাল সলিউশন দিতে পারি, যে জায়গাগুলি ছোট ছোট, ঢাকা শহরে 80%, সেগুলিকে নিয়ে আমরা ব্লক ডেভেলপমেন্ট করতে পারি। আমরা অনেক টেকনিক্যাল সলিউশন দিতে পারি, বাট ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে মানুষকে আগে সিটির ওনারশিপের জায়গায় নিয়ে আসতে হবে। আমরা আর্কিটেক্ট, আমি আর্কিটেক্ট, উনি প্ল্যানার, টেকনিক্যাল স্কিলগুলি আমাদের আছে, কিন্তু তার আগে দরকার কিন্তু হলো যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পরিবেশ তৈরি করা, এবং ওনারা কি চান সেটা রাজনীতিবিদরা আমাদের টেকনিক্যাল পার্সনদের বলবেন, সেখান থেকে আমরা কাজ শুরু করব। সমন্বয়ের কাজটা আমাদের, বাট ডেফিনেটলি কাজটা পলিটিশিয়ান এবং জনগণের ইন্টারাকশনের ভেতর দিয়ে আমাদের ইয়েটা আসবে। নাহলে হবে কি যে মনে করেন যে ঢাকার প্রবলেম কি, ঠিক আছে গাড়ি চলে না, গাড়ির স্পিড কম, কি করো ইয়ে বানায় ফেলো, এক্সপ্রেসওয়ে বানায় ফেলো, ওইখানে গাড়ি ছাড়া কাউকে উঠতে দিবে না। এই ধরনের সমাধানে কিন্তু অ্যাকচুয়ালি খুব অল্প লোক বেনিফিটেড হয়, এবং এটাতে বৈষম্য বাড়তেই থাকে। স্যার, আপনাকে দিয়ে শেষ করব, আমরা একেবারে শেষ পর্যায়ে এই সকলের চাওয়া পাওয়াকে আমরা নগর গঠনে কিভাবে একসঙ্গে নিয়ে আসতে পারি? এটা তো মানে খুব সহজ প্রশ্ন বলবো না, আমাদের মানে দীর্ঘদিনের চাওয়া যে আমাদের শহর, আমাদের দেশ, আমাদের দেশের মানুষরাই তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি করে করা সম্ভব। সেটা তো আমরা প্রথমেই বলছি যে দেশ নির্মাণ বলি আর শহর নির্মাণ বলি বা ইভেন একটা গ্রাম নির্মাণ বলি, এটা কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়া। এখন এই রাজনৈতিক প্রক্রিয়াতে আমরা নগর পরিকল্পনাবিদ হিসেবে যদি আমাদের অভিজ্ঞতার দিক থেকে বলি, আমরা একজন রাজনৈতিক নেতার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করব যে আচ্ছা আমরা এই শহরটার পরিকল্পনায় আপনাকে সহায়তা করতে চাই বা এই শহরটার পরিকল্পনার কাজে আমরা জড়িত, আমরা কেমন শহর চাই, অনেক ক্ষেত্রেই তারা উল্টো আমাদের প্রশ্ন করেন যে আপনারাই সেটা উত্তর দেন। তো ব্যাপারটা আসলে আমরা এই জিনিসটা আমরা চাই না, কারণ হচ্ছে শহরটা হচ্ছে মানুষের। তো কাজে আমরা তাদের স্বপ্নটাকে বোঝার চেষ্টা করব, সেটাকে প্রতিফলন করার চেষ্টা করব মাঠে ঘাটে, যেখানে আমাদের কাজ, মানে সারা শহরটা তৈরিতে আমরা শুধু সেই মিডিয়াম বা মাধ্যম হিসেবে কাজ করব। তো মানুষের কি স্বপ্ন নাই? অবশ্যই স্বপ্ন আছে, কিন্তু সেগুলো অব্যক্ত থেকে যাচ্ছে দিনের পর দিন। তো সেই অব্যক্ত স্বপ্নটাকে আমাদের সামনে তুলে নিয়ে আসতে হবে। দুইটা কাজ অন্তত আমার মনে হয় এই ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। একটা হচ্ছে যারা আমাদের মেয়র হবেন, জনপ্রতিনিধি হবেন, তারা যেন সত্যিকার অর্থেই জনপ্রতিনিধি হন। সেটা আমাদের নির্বাচন ব্যবস্থা বা এইটার মাধ্যমে হবে, এবং রাজনৈতিক একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা নেতৃত্বে আসবেন। তাহলে তাদের ভাবনা চিন্তা, তাদের পালসগুলো তারা বুঝবেন। ফলে একজন নেতার সাথে কথা বলে আমরা বুঝবো যে আমরাও আরও আলোকিত হব যে আসলে আমাদের ভবিষ্যৎটা কেমন হওয়া দরকার, কারণ তিনি কিন্তু মানুষের চিন্তাভাবনাকেই ধারণ করবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র নেতাই যে সব বলবেন তা তো না, আমরা মানুষের সাথে কিভাবে আরও ভালো করে কথা বলতে পারি, এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের সমাধান, অনেক ধরনের চর্চা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। বিশেষ করে একটা উদাহরণ আসতে পারে, ডেমোক্রেসি নেক্সট বলে একটা প্রতিষ্ঠান, তারা বহুদিন ধরে কাজ করছেন। তারা বলছেন যে একটা কাউন্সিলের মতো হবে, যেখান থেকে র্যান্ডমলি শহরের সব জায়গায় সব ধরনের মানুষকে নির্বাচন করা হবে, এবং তারা বেতন পাবে, যারা একটা সিটিজেন অ্যাসেম্বলি আকারে বসবে এবং শহরের নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে তারা কথা বলে মতামত প্রদান করবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যে আসলে শহরের স্বপ্ন নির্মাণে বা শহরটা কেমন হবে সেই বিষয়ে তাদের মতামত দিতে সক্ষম, এই বিশ্বাসটা আমাদের সবার আগে আসতে হবে। আমরা যদি একটা সাধারণ মানুষকেও জিজ্ঞেস করি, এমন অদ্ভুত চমৎকার ধারণা তারা দিতে পারবে, যেটা আমরা হয়তো খুব টেকনিক্যাল নলেজ নিয়েও হয়তো আমরা সেটা বলতে পারবো না। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে, এবং আমরা যদি এই বিশ্বাস নিয়ে মানুষের কাছে যাই, আমি নিশ্চিত যে আমরা এরকম অসাধারণ ধারণাগুলো তাদের কাছ থেকে পাবো। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা কোনো স্থাপত্য প্রকল্প উপস্থাপন করিনি কিংবা চটকদার কোনো অন্দরসজ্জা আপনাদেরকে দেখাইনি, তবে যে আলোচনাটি আমরা করেছি সেটি কিন্তু আপনারা আমার সকলের ভালোর জন্যই, এবং স্থপতি ও পরিকল্পনাবিদদের অংশগ্রহণের পাশাপাশি সকলের অংশীদারিত্ব নিয়ে মানবিক নগর গড়ে উঠুক, এই বার্তা নিয়ে ছিল নির্মাণ রসায়নের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। Powered by
এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট সজীব জাহান। সজীব ভাই, আপনার তো অল টুগেদার সব মিলে 18 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স, এবং এখানে আপনি একই সাথে আর্কিটেকচারের যে ডিজাইনগুলো থাকে সেই পার্টটাতেও কাজ করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেরিয়রও করছেন একই সাথে। সো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা যদি ছোট করে একটু আমাদেরকে বলতেন। ইন্টেরিয়র ডিজাইনে আমার বেসিক স্টাডি শুরু করেছিলাম, দেন আই প্ল্যান টু ডু হায়ার স্টাডি, বাট ওই সময় বাংলাদেশে আসলে ইন্টেরিয়র ডিজাইনে হায়ার স্টাডি ছিল না, তো দ্যাটস ওয়াই আমি চুজ করিনি আর্কিটেকচারে। তো আর্কিটেকচারের গ্রাজুয়েশনের পর থেকেই আমি আসলে প্র্যাকটিসের সাথে ইনভলভ। আমি বিল্ডিং ডিজাইনের কাজের পাশাপাশি ইন্টেরিয়র করি, ডুপ্লেক্স করি, এছাড়া কমার্শিয়াল যে কোনো প্রজেক্টও আমি কাজ করে থাকি। রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং অফিসিয়াল বিল্ডিং সাধারণত দুটো জায়গাতেই দেখা যাচ্ছে যে আপনার ইন্টেরিয়র কাজ হয়ে থাকে। এই দুটো জায়গার মধ্যে বা দুটো যদি সারফেসের কথা বলি আমরা, তাহলে কি অ্যাকচুয়ালি খুব বেশি ডিজাইনের ক্ষেত্রে ডিফারেন্ট কোনো স্টোরি কাজ করে? আপনি যখন একটা রেসিডেন্সে থাকবেন, আপনি কিন্তু সকাল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত এবং সারাদিনের অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ। আর অফিসে আপনার কি হয় যে আমি সকালে অফিস করতেছি, 5টার পরে কিন্তু অফিস থেকে চলে আসি। তো এই যে আপনার একটা লাইফ সাইকেল, যে টাইম, এটার সাথে কিন্তু ডিজাইনটাও ইনভলভ। তো ডেফিনেটলি মানে এটা দুই রকম হবে। যখন আপনি কোনো ডিজাইন করতে যান ইন্টেরিয়র, তখন তো একটা স্টোরি থাকে। এই স্টোরিতে ডিজাইনের বাইরে কোন কোন মানে ম্যাটেরিয়ালসগুলো আছে বা কোন কোন পার্টগুলো আছে যেগুলো আপনার ডিজাইনকে খুব বেশি ইম্প্যাক্ট করতে পারে? যখন আমরা একটা ডিজাইন করি, আপনি ধরেন একটা ফাংশন আপনি কমপ্লিট করলেন, তো ফাংশন কমপ্লিট করার পরে তারপরেই কিন্তু আসবে যে আপনি জিনিসটাকে কিভাবে ফুটিয়ে তুলবেন। তো এই ফুটিয়ে তোলার পিছনে অনেকগুলা ইস্যুজ আছে, যেমন ধরেন ম্যাটেরিয়ালস। এখন যদি আপনি কমার্শিয়াল প্লেস হয় তাহলে আপনি ওই ধরনের ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। আপনার যদি রেসিডেন্সিয়াল হয় সেটাও কিন্তু চিন্তা করে ম্যাটেরিয়াল সেট করতে হবে। তো এই ম্যাটেরিয়াল সেট করার পরে তারপরে আপনাকে আসতে হবে ধরেন কালার। আপনি বাসাতে যেমন দেখবেন আমরা একদম টোটালি মনোক্রম করি না, কিছু কিছু জায়গাতে একটু ডিফারেন্ট করি, এটা একটু তার ফিলিংসের সাথে বা বয়সের সাথে মিলিয়েও আমরা এই কালারগুলো করি। তার জন্য বাসাতে দেখবেন যে একটু কালারফুল হয়। অফিসগুলোতে দেখবেন যে আবার আপনি যাতে মানে অল্প সময়ে রিল্যাক্স ফিল করতে পারেন এইরকম কিছু কালার ইউজ করি। কিন্তু এরপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই কষ্টে করার ডিজাইনটা ফেল করতে পারে, সারফেসটা হয়তো বা ফেল করতে পারে, বা স্পেসটাকে হয়তো ওইভাবে ইউজ করা যাচ্ছে না। সো এই জায়গাটাতে নতুন বা পুরনো বিল্ডিংগুলোর ক্ষেত্রে কি কোনো প্রিকশন আছে যেটা অ্যাকচুয়ালি কাস্টমারের নেওয়া উচিত? আসলে আমাদেরকে ভোগায় দুইটা জিনিস। নাম্বার 1 একটা হচ্ছে যে যদি ঠিকভাবে আপনার সিল না হয়, অনেক সময় দেখা যায় যে আপনার বাসাতে পানি ঢুকে। সাপোজ এটা আপনার উইন্ডো দিয়ে হতে পারে, অথবা আপনার ওয়ালে কোথাও একটা প্রবলেম আছে সেটা দিয়েও হতে পারে। তো যদি আপনার যত ভালো কাজই করেন না কেন, যদি আপনার এই ধরনের বাইরের থেকে পানি ঢুকে, তখন কিন্তু এটাকে মেনটেন করা এটা কিন্তু খুব ঝামেলা হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আমরা দেখেছি যে ড্যাম্প, এটাও একটা সিরিয়াস একটা প্রবলেম। বেসিক কোন এরিয়াগুলো আছে যে এই জায়গায় হয়তো ড্যাম্প আসতে পারে? আসলে ড্যাম্প সাধারণত আমরা দেখেছি যে দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনি যে প্লাস্টারে বালিটা ইউজ করছেন ওই বালিতে যদি লবণ থাকে, আরেকটা হচ্ছে যে আপনার যদি কোথাও ওয়াটার লিকেজ থাকে, সাপোজ ধরেন আপনি টয়লেটের ওয়াল, আবার অনেক সময় বাইরের আউটসাইডেও ঠিকভাবে প্লাস্টার হয় না, বা প্লাস্টার করলেও প্রপারলি ওয়াটার প্রুফিং হয় না। তো ওই সময় কিন্তু আপনার যখন যেই পানিগুলা দেয়ালের গা বেয়ে পড়ে ওটার থেকেও কিন্তু ড্যাম্প হয়। এই জায়গায় কোনো সলিউশনকে আপনি সাজেস্ট করতে চাচ্ছেন, বা আপনারা কোন ধরনের সলিউশন ইউজুয়ালি নিজেরা ইউজ করে থাকেন? তো এখন কিন্তু বেশ ভালো ভালো কিছু ম্যাটেরিয়াল আসছে, তার মধ্যে একটা হচ্ছে যে প্লাস্টারের মধ্যে আমরা কিছু কেমিক্যালস আছে যেগুলো ইউজ করে আসলে ড্যাম্প প্রুফ করতে পারি, অথবা প্লাস্টার পরে যখন পেইন্ট করবেন তখন হচ্ছে যে সিলার আছে, ওয়াটারপ্রুফ সিলার, এই ওয়াটারপ্রুফ সিলার করেও আপনি ড্যাম্প প্রুফিংয়ে বেশ ভালো হেল্প পেতে পারেন। আর ইনসাইডে আপনি টাইলসের আগে সিমেন্টিসিয়াস সলিউশন যেটা ড্যাম্প ব্লক 2K, এইটা ইউজ করলেও ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা দেখেছি। ভাইয়া, যদি এখন দেখি আসলে ইন্টেরিয়র ডিজাইনার প্রফেশনালটাও কিন্তু অনেক বেশি মানে পপুলার হচ্ছে দিন দিন, এবং অনেকেই আসতে চাচ্ছে এই প্রফেশনে, তাদের জন্য যদি আপনার কোনো গাইডেন্স থাকে? ডেফিনেটলি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো লাগবে। এটা ছাড়া তাদেরকে আর যেই জিনিসগুলা জানা থাকা প্রয়োজন, আমি মনে করি যে কিছু, যেমন ধরেন আপনি কালারের খুব ভালো সেন্স থাকা প্রয়োজন। কারণ আমরা আসলে সত্যি কথা প্র্যাকটিক্যালি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ে এসেছি, যেই নলেজ নিয়ে আমরা পড়ে এসেছি, আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে এসে দেখলাম যে এটা আসলে অনেক ভাস্ট। তো এই কালার সেন্সের জন্য আমাদের প্রচুর স্টাডি করতে হবে, আমাদের রিসার্চ। এছাড়া প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাই তার মধ্যে আমরা দেখেছি যে কালার নেক্সটের রিসার্চগুলো খুব ভালো, এটা আমাদের খুব হেল্প করে, এবং এটা আমরা ইউজ করে প্র্যাকটিক্যালি বেশ ভালো রেজাল্ট পেয়েছি।
থ্যাংক ইউ সজীব ভাই, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে আসলে ইন্টেরিয়র ব্যাপারটা এত ডিটেলভাবে বুঝতে হেল্প করলেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আজকে আমরা ডিটেইলে ইন্টেরিয়র সম্বন্ধে জানলাম আর্কিটেক্ট সজীব জাহানের থেকে, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করবে আমাদের ইন্টেরিয়রকে কীভাবে আমরা একটু বেটারভাবে ডিজাইন করতে পারি এবং ইউজ করতে পারি। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন।